স্বাগত ডিবিসি নিউজের শুক্র ও শনিবারের আয়োজন কিশোয়ান নিবেদিত প্রযত্নে বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি সুমি রহমান। আমাদের আজকের আলোচনার বিষয় গার্মেন্টস শিল্পের নিরাপত্তা জরুরি কেন, এবং এই আলোচনায় আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন বিজিএমই এর সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফয়সাল সামাদ এবং নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জিল্লুর রহমান। দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। পোশাক শিল্পে যেখানে দীর্ঘদিন ধরে আমরা দেখছি নানান ধরনের অস্থিরতা, সাম্প্রতিক সময়ে যখন আমরা পুরো দেশ একটি পরিবর্তিত অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, বিভিন্ন সময়ে নিরাপত্তাহীনতায় ভুগছে, বিভিন্ন সেক্টরেও আমরা দেখছি সংঘর্ষ হচ্ছে। আসলে গার্মেন্টস শিল্পটা এত অস্থিতিশীল অবস্থায় কেন চলে আসলো? শুরুতে আসি ফয়সাল সামাদ আপনার কাছে। ধন্যবাদ। অস্থিতিশীল পরিবেশে এসছে কারণ দেশকে একটা ইনস্টেবল করার স্বার্থে। আই থিঙ্ক বিকজ যেখানে এই ট্রেডটা ইজ ফর দি ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি এবং এই ট্রেডের কন্ট্রিবিউশন ইজ ফর দ্য গ্রোথ অফ দ্য কান্ট্রি, সেখানে এই এক মাস পরে, এই বাংলাদেশ নতুন হওয়ার এক মাস পর থেকেই, এই সেপ্টেম্বর 1 তারিখ থেকেই আপনার নানা সমস্যা শুরু হয়েছে কিছু কিছু ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে। এবং এটা আসলে বলতে হয় যে এই নিরাপত্তা আমাদের দরকার এবং এটার জন্য যা যা করণীয় তা ব্যবস্থা কিছু ক্ষেত্রে হয়েছে, কিন্তু এখনও বেশ কিছু গ্যাপ আছে। এই যে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করছে, আসলে এরা কারা? এরা কি যারা পোশাক শিল্পে কর্মরত রয়েছেন তারাই নাকি? না, পোশাক শিল্পে যারা পোশাক শিল্পের সাথে জড়িত তারা কোনোদিনই তাদের ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাক চায় না। এটা বহির্গত কিছু লোক যারা এখানে ইন্ডাস্ট্রি যদি বন্ধ হয়ে যায় তার জন্য এই মুহূর্তে যেরকম আশুলিয়ার একটা জোন, ইন্ডাস্ট্রিয়াল জোন, এখানে নানা ফ্যাক্টরি বন্ধ করার স্বার্থে নানা কর্মকাণ্ড চালাচ্ছে বিগত 7 দিন ধরে। জি, এবারে মেজর জিল্লুর রহমান, একটু আপনার কাছে জানি, এই যে অস্থির একটি সময়, আসলে পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতিতে অনেক বড় একটি ভূমিকা পালন করে দীর্ঘদিন ধরে, সেটি আমরা দেখছি। আসলে এই জায়গাটিতে সরকারের কতটুকু গুরুত্ব দেওয়া প্রয়োজন নিরাপত্তার জন্য? সরকারের পোশাক শিল্পে কতটুকু গুরুত্ব দেওয়া প্রয়োজন সেটার আলোচনার আগে একটু সার্বিক অস্থিরতা নিয়ে আলোচনা না করলে শুধুমাত্র ওনাদের উদ্যোক্তাদের হয়তো দায়ী করা হবে অথবা শ্রমিকদের দায়ী করা হবে, তাদের প্রতি অবিচার করা হবে। অস্থিরতা বাংলাদেশের কম বেশি সব সেক্টরে একটু আছে, দেখা যাচ্ছে। সেটা কেন? বিগত 16টি বছর অনেকের মনের ব্যথা, মনের কথা, কষ্ট কখনো মন খুলে কথা বলতে পারে নাই। কারণ একটা অটোক্র্যাটিক রুলার যখন থাকে তখন দেখা যায় যে সত্যকারে তার ন্যায্য অধিকার যদি বলতে যায় তখন সে ভয় করে যে হয় আমার কর্মটা হারা হয়ে যাব, অথবা নিগৃহীত হব, অথবা নির্যাতিত হব। এ কারণে এগুলো কিন্তু তাদের মধ্যেও অনেক আগের থেকেই ছিল। এখন যেহেতু একটা গণতান্ত্রিক পরিবেশ, এখন দেশের সবাই মনে করছে যে দেশটার মালিক আমরা সবাই, আমার সুখ দুঃখ বলতে পারি। এখন আসেন পোশাক শিল্প নিয়ে কথা বলি। পোশাক শিল্প নিয়ে বেশ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে, প্রথম শুরু হয়েছিল ফয়সাল ভাই যেটা বলেছেন, আশুলিয়া, ইপিজেড এই বেল্টে, তারপর টঙ্গী, তারপর সাইনবোর্ড, গাজীপুর ভোগড়া, ওই যে বাইপাস, এই জায়গাটা তারা ঢাকা ময়মনসিংহ রোড অবরোধ করলো। তখন প্রথম পুলিশ যখন তাদের কাছে গেল তখন পুলিশকে তারা ইটপাটকেল নিক্ষেপ করেছে। পরবর্তীতে সেনাবাহিনীর উপস্থিতিতে সেটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সেনাবাহিনী তাদের রাস্তা থেকে হটিয়ে দিয়েছে। এখন কথা হলো যে চাহিদা তো শেষ নাই। আমাদের শ্রমিকরা, অনেক পোশাক শিল্পের শ্রমিকরা অনেক কষ্ট করে, অনেক ত্যাগ তাদের আছে। যেটা উনি একটু আগে বললেন যে কোনো শ্রমিক, প্রকৃত পেশাদারী শ্রমিক, তারা কেউ চায় না যে তার ফ্যাক্টরি, এটা কিন্তু তারা মনে করে তার পরিবার। এটা আমরা পূর্বে সরকারের সময় একটা আন্দোলন হয়েছিল, আপনি যদি স্মরণ করতে পারেন, আপনাদের ফ্যাক্টরি আপনাদের শ্রমিকরাই বুক দিয়ে রক্ষা করেছে। বাইরের ফ্যাক্টরি এবং বাইরের সন্ত্রাসীরা, গুন্ডারা এসে
তারা আক্রমণ করত। কিছু টোকাই ভাড়ায় পাওয়া যায়, কিছু অদৃশ্য পক্ষ আছে যেটাকে আমাদের মিডিয়ার ভাষায় বলি, তাদের ক্রীড়নক হিসেবে যারা কাজ করে তারা এগুলাকে সামনে এগিয়ে নিয়ে গেছে। আমি আজকে এক শ্রমিক নেতার সাথে কথা বললাম, তো উনি আমাকে বলল যে আসলে এই দাবির প্রকৃত ধরনই আমি বুঝতে পারছি না, এবং আমাদের সম্মিলিত কোনো দাবি নাই। এটা কিছু কিছু জায়গায় কিছু কিছু ইস্যু তৈরি করেছে। এর মধ্যে যে প্রবলেম ছিল সেটা হচ্ছে যে কিছু কিছু ফ্যাক্টরি তারা বেতন দিতে পারে নাই সময় মতো। তার কারণও ছিল দেশের যে অবস্থা, এর মধ্যে উৎপাদন, তারপর আপনার সেটাকে পরিবহন করে এক্সপোর্ট পর্যন্ত যাওয়া, পোর্ট পর্যন্ত যাওয়া, কিছু সমস্যা সেখানে আছে। তো এই সমস্যা নিয়ে বিজিএমই, আপনারা তো অর্থ উপদেষ্টার সাথে দেখা করেছেন, উনি আপনাদেরকে একটা আর্থিক সহায়তা দিতে চেয়েছে যাতে এই এক্সপোর্টটা কন্টিনিউ করতে পারে। আর এটা কেন গুরুত্ব আমি বলি, অন্য সেক্টরে থাকে, আমরা এখানে তো ইচ্ছা করলে বস্তা বস্তা টাকা ছাপাইতে পারি, কিন্তু এর তো কোনো মূল্য নেই, এটা শুধু কাগজ। প্রকৃত অর্থ দেশ চলে আমাদের কয়েকটা সেক্টর, সেটা হলো যে গার্মেন্টস সেক্টর তো এখন একটা বিশাল আকার মহিরূপ ধারণ করেছে সারা বিশ্বে, বাংলাদেশের গার্মেন্টস। আর আমাদের আরেকটা আছে যে রেমিটেন্স আর কৃষিখাত, এই তিনটা মেইনলি আমাদের যে অর্থনীতিকে যারা সাপোর্ট দিয়ে যাচ্ছে। তো সেই জায়গায় যদি নড়বড়ে হয়, সেখানে আমাদের সবারই কনসার্ন, সরকার কনসার্ন, আমার কনসার্ন, আপনার কনসার্ন, যেহেতু আমাদের রিজার্ভটা, ডলারটা এই সেক্টর থেকেই বেশি আসে। এই জন্য এখানে আমি মনে করি যে যদি সত্যি সত্যি ন্যায্য তাদের কিছু বলার থাকে, সেটা তাদের সাথে বসে আলোচনা করা যেতে পারে। আর যারা আন্দোলনের নামে ভাঙচুর করছে, অগ্নিসংযোগ করছে, তাদেরকে শক্ত হাতে দমন করতে হবে, এর আর কোনো ব্যত্যয় নাই। এবং সে সিদ্ধান্ত হয়ে গেছে, সেনাবাহিনীকে আপনারা এখন থেকে দেখতে পারবেন তার অরিজিনাল প্রাইমারি রোলে। এখন আমি আশা করছি যে আগামী এক সপ্তাহের মধ্যে পরিস্থিতি ভিন্ন রূপ ধারণ করবে। সরকার উচ্চ পর্যায়ে একটা বৈঠক করেছে স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে, 5 জন উপদেষ্টাকে নিয়ে সচিবালয়ে উনি মিটিং করেছে, এবং যারা এই ধরনের কর্মকাণ্ড করবে তাদের গ্রেপ্তার সহ তাদেরকে দমন করার জন্য যে শক্তি প্রয়োগ দরকার, বল প্রয়োগ দরকার, সেটা করা হবে। এবং এদেশের জনগণ সবাই তাই চায়, শুধু জনগণ না, আমার মনে হয় যে যে সমস্ত উদ্যোক্তা আছে, ওনারা মালিক পক্ষ আছে, তারাও চায় প্রকৃত যে শ্রমিক যে পরিশ্রম করে সে 2 টাকা বেশি নিক। কিন্তু এর মধ্যে কিছু অকালকুষ্মাণ্ড থাকে, যারা উচ্ছৃঙ্খল, যাদের রেগুলার হাজিরা থাকে না, এরা ভিতরে মাতবাড়ি করে, এদের ভিতরে গ্রুপিং করে, কাজে অমনোযোগী, যে কারণে কর্মকর্তারা তাদের চাকরি থেকে বহিষ্কার করে দেয়। এই বহিষ্কারকৃতরাই এই সমস্ত গোলযোগের নেতৃত্ব দেয় গোলা পানিতে মাছ ধরার জন্য। সুতরাং এদেরকে এখনই শায়েস্তা করতে হবে। নিশ্চয়ই। ফয়সাল সামাদ, একটু আপনার কাছে আসি। আপনি বলছিলেন যে কিছু নিরাপত্তা নিশ্চিত করা গেছে এবং সামনেও আরও প্রয়োজন। গতকালকে কিন্তু উপদেষ্টা পরিষদের যে বৈঠক হয়েছে, সেখানেও কিন্তু একটি কমিটির কথা বলা হয়েছে, যে শ্রম মন্ত্রণালয়ের অধীনে একটি কমিটি করা হবে, যেই দাবি দেওয়া রয়েছে তাৎক্ষণিকভাবে সেগুলো যেন তারা সমন্বয় করে। এই যে সরকারের, বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যে উদ্যোগগুলো নিচ্ছে, পাশাপাশি আপনিও নিশ্চয়ই 2-1টি মিটিংয়েও নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন, সব কিছু মিলিয়ে আসলে কি মনে হচ্ছে যে এটি সফল হবে কিনা? প্রথমত আমি জিল্লুর ভাইকে ধন্যবাদ জানাই, কারণ উনি সেক্টরে নেই, কিন্তু সেক্টরের ব্যাপারে যেভাবে সুন্দরভাবে উনি ব্যাখ্যা দিয়েছেন, আমাদের আসলে প্রত্যেকটা নাগরিককে এবং ওনাদের মতন যারা আর্মড ফোর্স থেকে এসছেন, ওনাদের শুদ্ধ সবাইকে মিলে বুঝতে হবে যে গার্মেন্টস সেক্টরের ইম্পর্টেন্সটা কী। এবং এই যে আজকে উনি যেভাবে বললেন, আসলে এটাই হওয়া উচিত, এবার সবার জন্য এই ফিলিং আসা উচিত। তো এখন হচ্ছে যে কারেন্ট পরিস্থিতিটা যেটা, সেটাতে আমার প্রথম জিনিসটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে যে এটা কিসের দাবি। আসলে কিন্তু কোনো দাবি বলতে যেগুলো এসছে, এগুলার কোনো ডেফিনেশন সেভাবে কেউই, কোনো শ্রমিক লিডাররাও বলতে পারবে না যে এরকম কোনো দাবি আছে পার্টিকুলারলি। অসন্তোষ ক্রিয়েট করার জন্য যে কেউ কিছু বলতেই পারে, এবং সেটাই হচ্ছে এই মুহূর্তে।
গভর্নমেন্টের সাইড থেকে এবং বিজিএমইও বিগত 7 দিন ধরে নানা চেষ্টা চলছে। এখানে আর্মি নেমেছে। আপনারা জানেন যে আমাদের একটা ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ফোর্স আছে, সেই ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ফোর্সও বিগত 7 দিনে অতটা এফেক্টিভ ছিল না। এখন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ফোর্সটা গভর্নমেন্টের ডিরেক্টিভে তারা আশা করছি যে এখন আরও গতিশীলভাবে কাজ করবে। এবং আপনার আর্মি বিগত এই সপ্তাহে চেষ্টা করেছে এবং চেষ্টার কিছুটা আমরা রেজাল্ট দেখেছি। গাজীপুরে কিছু গণ্ডগোল শুরু হয়েছিল, গাজীপুরে মোটামুটি সেটা মিটিগেট হয়ে গেছে। এখন যে জায়গায় আশুলিয়াতে যেখানে আপনার মেইন গণ্ডগোলটা এখনও আপনার চলছে, সেটার জন্য আজকে বিজিএমইতে একটা মিটিং হয়েছে। সেখানে আপনার জিওসি 9 ডিভিশন ছিলেন, ডিজিএফআই ছিলেন, আপনার এনএসআই ছিলেন, এবং এখানে গভর্নমেন্টের সাইড থেকে একটা ক্লিয়ার ডিরেক্টিভ এসছে। এবং এই ডিরেক্টিভটা আসলে একটা স্ট্রং মেসেজিং এখন যারা বহির্গত যারা আছে ওই আশুলিয়া বেল্টে, যারা এই ধরনের আপনার গণ্ডগোল করার চেষ্টা করছে, তাদেরকে দমন করার জন্য যা যা করণীয়, তার থেকেও মোর ইম্পর্টেন্ট যেটা আমরা ফিল করি যে একটা মেসেজ, প্রপার স্ট্রং মেসেজ দিতে হবে। এটার জন্য আশা করি অলরেডি ব্যবস্থা শুরু হয়ে গেছে। সো হ্যাঁ, আপনার গভর্নমেন্ট ইজ মোটামুটি এই মুহূর্তে প্রস্তুতি রাইট ওয়েতে যাচ্ছে। এখন আমরা সেটা বাকিটা দেখব কালকের রেজাল্টটা কী দাঁড়ায় সেখানে। জি নিশ্চয়ই। একটি বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, কিশোর নিবেদিত প্রযত্নে বাংলাদেশে একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আমন্ত্রণ আরও একবার কিশোর নিবেদিত প্রযত্নে বাংলাদেশ আয়োজনে আজকের আলোচনার বিষয় গার্মেন্টস শিল্পের নিরাপত্তা জরুরি কেন, এবং এই আলোচনায় আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন বিজিএমইএ এর সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফয়সাল সামাদ এবং নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জিল্লুর রহমান। স্বাগত জানাচ্ছি দুজনকে আরও একবার। ফয়সাল সামাদ, আপনার কাছে আসি। একটু জানতে চাইব যে দেশের বাইরে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের যে গার্মেন্টস শিল্পের যে মার্কেট, সেই মার্কেটটি বিগত আওয়ামী লীগ সরকারের কথা যদি বলি, তারাও বলছিল যে তাদের কিছু সংকট তৈরি হচ্ছে। বর্তমান সময়ে যে নিরাপত্তাজনিত সংকট, সেটির কারণে কি আসলে এই সংকট আরও বেড়ে যাবে, নাকি এই ক্ষেত্রে আসলে করণীয়টা কি? বেড়ে যাচ্ছে অলরেডি। কারণ আপনার যখন এই ইনস্টেবিলিটি বা নিরাপত্তাকে দেখিয়ে, যে বাংলাদেশে ইনস্টেবল দেখিয়ে নানা পার্শ্ববর্তী দেশ আমাদের ব্যবসাটা নেওয়ার চেষ্টা করছে, এবং আমাদেরকে এটার থেকে বের হতে হলে ইমিডিয়েটলি আমাদের ইন্ডাস্ট্রিকে স্টেবল করার জন্য যা যা করণীয় তা করতে হবে। বায়ারদের দরকার তাদের অর্ডার এবং তাদের শিপমেন্ট অন টাইম। যখন এই বিগত 7 দিনে যে অবস্থান আশুলিয়াতে, ফ্যাক্টরি প্রোডাকশন করতে পারলো না, শিপমেন্ট করতে পারলো না, সো আন্ডার দ্য সার্কামস্ট্যান্স আপনার এটার পরে কিন্তু এই ফ্যাক্টরিগুলোকে কিন্তু এয়ার শিপমেন্ট করতে হবে। তার মানে আপনার অলমোস্ট আপনার 5 টাইমস মানে খরচ দিয়ে এই মালগুলোকে এয়ার শিপমেন্ট, উড়োজাহাজে এগুলো মালকে পাঠাতে হবে। তো এগুলোর যে লস, এই লস আপনার কিভাবে করে একটা উদ্যোক্তা কভার করবে? আর সেই লসের থেকে হচ্ছে যে রেপুটেশন of the industry, of the individual garment factory এবং আপনার কান্ট্রি, এই রেপুটেশন আমাদেরকে গেইন করার জন্য যেটা বললাম যে স্টেবিলিটি দরকার। এবং এই স্টেবিলিটি যদি না আসে, তাহলে আসলে এই গার্মেন্ট শিল্পের সামনে কি ভবিষ্যৎ কোয়েশ্চেন মার্কে পড়ে যাবে। জি, মেজর জিল্লুর রহমান, একটু আপনার কাছে আসি। যে একটু জানতে চাইবো যে এই যে সেনাবাহিনী, বিজিবি এবং শিল্প পুলিশ যারা নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে এবং যারা এই অস্থিরতা তৈরি করছে, এর আগে আপনি বলেছেন তাদেরকে চিহ্নিত করা বা ভবিষ্যতে যেন এই ধরনের কিছু না হয়, সেটার জন্য আসলে কি ধরনের এখনই কার্যক্রম নেওয়া উচিত? আচ্ছা, এটা এখানে আমরা আলোচনা করতেই পারি। এটা একটা কাঁচা কথা হবে, কারণে যে নিরাপত্তা বাহিনীতে যারা কাজ করে তারা প্রশিক্ষিত, সেখানে পুলিশ আছে, আমাদের গোয়েন্দা সংস্থা আছে, তাদের কাছে তালিকা আছে কারা এগুলা করে। ওই 19-20 হয়। মূল একটু কথা আপনাকে জানতে হবে, বুঝতে হবে, সেটা হলো
যে আমাদের গার্মেন্টসটা একটা বড় আকার ধারণ করেছে। যেমন আপনার যখন অর্থ ছিল না, সৌন্দর্য ছিল না, প্রভাব ছিল না, ক্ষমতা ছিল না, তখন আপনার প্রতিযোগী ছিল না। আপনার দুঃখের দিনে আপনার চোখের পানি সাথে সাথে ফেলার অনেক লোক পাবেন, কিন্তু আপনার মুখে হাসি দেখে হাসি দেওয়ার মতো লোক কাউরে পাবেন না, সবাই জেলাস ফিল করবে। তো বাংলাদেশের গার্মেন্টসটা এমন হয়েছে যে বিশ্বের সব জায়গায় সমাদৃত। তো সেটার জন্য ইন্টারন্যাশনাল, আমরা অফ দি রেকর্ডে আলোচনা করছিলাম যে মার্কেটে সেখানে তো ওনাদের কম্পিটিটর আছে, আমাদের কম্পিটিটর আছে। তো হঠাৎ করে আমি বললাম যে আমাকে কাজ দাও, তা তো দিবে না। দীর্ঘদিন একটা দেশের সাথে বা একটা প্রতিষ্ঠানের সাথে কাজ করছে, তাকে হঠাৎ করে কিভাবে বাদ দেওয়া যায়? সে বাদ দেওয়ার জন্য তো কিছু কলা কৌশল প্রয়োজন আছে, গুটি চালাচালি করার দরকার হয়। যে সেটা কি উনি একটু আগে বললেন যে এটা যারা বিজনেস করে তারা জানেন যে যেটা শিপমেন্ট হওয়ার কথা ছিল সেটা ইয়ার আগে গেলে মালিকের কত বড় ক্ষতি হয়ে গেছে, দেশের কত বড় ক্ষতি হয়ে গেছে, সেটা যে মালিকগুলা করবে তাদের রাতের ঘুম নষ্ট হয়ে গেছে। তো এগুলার জন্য প্লেয়ার আছে, এটা আলোচনা অনেক জায়গায় আমরা দেখছি যে সেই প্লেয়াররা বসে থাকবে না। তো তো কাজটা পাওয়ার জন্য কি যে ওখানে তো অস্থিতিশীল একটা অবস্থা, সেখানে তো টাইমলি ডেলিভারি দিতে পারে না। তারপর আপনি এত টাকা ওখানে ইনভেস্ট করে আপনিও বা কেন এত উদ্বেগের মধ্যে থাকবেন? তো সেই পরিস্থিতি তৈরি করার জন্য যা করার বিহাইন্ড দি কার্টেন, সেগুলো তার করার লোক আছে অবশ্যই। তার মধ্যে আমাদের দেশীয় কিছু লোক আছে যারা অবুঝ না বুঝে এগুলা করছে। আমি যারা উস্কে দিচ্ছে বা তাদের পাতা ফাঁদে পা দিচ্ছে, আমি তাদেরকে বলতে চাই যে আন্দোলন করার উস্কানিদাতা কিন্তু চাকরি দিচ্ছে না, সে কিন্তু আপনার আমার পরিবারকে বাজার করে দৈনিক যে আমাদের খরচাদি নির্বাহের জন্য প্রয়োজন সেটা ওনারাই দেন, ওই ফ্যাক্টরি দেয়। এইটা দিনের শেষে আমাদের মনে রাখতে হবে। এই অদৃশ্য পক্ষ যেগুলোকে আমরা বলছি যে তারা কেউ আমাদের দেয় না। আর এই দেশটা আমার, এই ফ্যাক্টরি আমার। ফ্যাক্টরি উনি হেফাজতকারী হতে পারেন, ফ্যাক্টরি এদেশের মানুষের সম্পদ। সুতরাং এটা রক্ষা করার দায়িত্ব এদেশের প্রতিটি গার্মেন্ট শ্রমিকের পবিত্র দায়িত্ব আমি মনে করি। আর যারা এইভাবে আমাদের এই যে বৈদেশিক মুদ্রা অর্জনকারী এই যে গার্মেন্ট সেক্টরে আমার ভাই বোন মায়েরা বোনেরা কাজ করে, অক্লান্ত পরিশ্রম করে, সুতরাং যারা প্রকৃত পেশাদারী, আমি বলতে চাই যে শ্রম দিয়ে এই রোজগার করছে, তাদের কল্যাণগুলো মালিক পক্ষের দেখা উচিত। এবং সাথে সাথে আমি অ্যাড করতে চাই, আপনি একটু আগে ওনাকে একটা প্রশ্ন করলেন যে একটা কমিটি করার, কমিটি তো আগেও ছিল আপনাদের, আগে ছিল, সেটা ওই এমনকি বাম ঘরানার রাজনীতিক আমাদের যারা শ্রমিকদের কল্যাণের জন্য কথা বলে থাকেন, তাদেরও অনেকে আমি সদস্য আছে, আমার বন্ধু বান্ধব দেখেছি, বসে আলোচনা করে সেই অবস্থা সেখানে আছে। আগে যেখানে আপনার শ্রমিক আছে, যেখানে ইন্ডাস্ট্রি আছে, সেখানে অসন্তোষ থাকবে, দাবি থাকবে, দাওয়া থাকবে, ক্ষোভ থাকবে, আন্দোলন হবে, অবরোধ হবে, মালিক পক্ষকে অবরুদ্ধ করবে, এগুলো পার্ট অফ দ্য গেম। কিন্তু এখানে যেটা আমাদেরকে ভাবিয়ে তুলছে সেটা হচ্ছে অ্যাসল্ট করা, লাঠি সোঁটা যে নিয়ে হাজির হওয়া। এই আন্দোলনের প্রকৃত রূপটা অনেক আগে ছিল না, ইদানিংকালে এটা দেখা গিয়েছে। সুতরাং এইটাকে দমন করতে হবে এবং আমাদের সবচাইতে বড় ভূমিকা রাখতে পারে আমাদের শ্রমিক ভাই বোনেরা, যারা প্রকৃত অর্থে দেশকে ভালোবাসে, যারা প্রকৃত অর্থে গার্মেন্ট সেক্টরকে নিজের জীবনের সাথে নিয়েছে, তাদের এগিয়ে আসতে হবে যেন আমরা কারোর পাতা ফাঁদে পা দিতে পারি না। আমি জিলু ভাইয়ের সাথে একটু অ্যাড করি, সরি, কারণ আপনি খুব একটা ভালো পয়েন্ট তুলেছেন এবং এটাই হচ্ছে কিন্তু এই মুহূর্তে আশুলিয়াতে প্রত্যেকটা ফ্যাক্টরিতে আপনার নিজ নিজ শ্রমিকরা তাদের ফ্যাক্টরি প্রোটেক্ট করছে এবং বাইরে থেকে বহিরাগত লোকরা এসে গেটের ভিতরে বাড়ি মারছে যে ফ্যাক্টরি থেকে বের হও, ফ্যাক্টরি থেকে বের হও, এবং তারা কাউন্টার করছে সেইং না আমরা বাইরে যাব না। এবং সেখানেই আমাদের মানে যেটা জিল্লু ভাই বললেন যে তার মানে আমরা এই ট্রেডে যারা আছি এবং এই ট্রেড যদি চলে যায় তাহলে কিন্তু দেশের কি অবস্থান হবে আপনারা বুঝতে পারছেন। মিয়ানমারে কিন্তু এটা হয়েছিল
এবং আমাদের দেশে এটা হতে পারে। বাংলাদেশের এই গার্মেন্টস শিল্প আজকে যেই পর্যন্ত এসেছে, নাথিং ইজ গ্যারান্টিড, এবং স্পেশালি বিকজ আপনার এই দেশের গার্মেন্টস শিল্পের এই সাকসেস স্টোরিটা এসছে উদ্যোক্তাদের জন্য, শ্রমিক ভাই বোনদের জন্য, কিছু ভালো গভর্নমেন্ট পলিসির জন্য, তো স্টেবিলিটির জন্য। তো এটাকে যদি আমরা ধরে না রাখতে পারি এবং যদি মনে করি যে আমরা তো এটা পৌঁছে গেছি, কোনো সমস্যা হবে না, তাহলে কিন্তু আপনার এটা ভুল ধারণা, এবং এটাকে আমাদের সবাইকে প্রোটেক্ট করতে হবে এবং সেটা করার জন্য চেষ্টা হচ্ছে। কিন্তু আরও ভালোভাবে এটাকে ওয়েল সিকিউর করার জন্য যা যা করণীয় সেটা করার এখনো কিছু গ্যাপ রয়ে গেছে। আমি একটু আগে বলেছিলাম আপনাকে জি, যে গ্যাপগুলো রয়ে গেছে আপনার দৃষ্টিকোণ পয়েন্টটা থেকে। আমি জি জি এক কথায় শেষ করে দিই। জি। হ্যাঁ, যে সেটা হলো যে করণীয় কি অ্যাপ্রিহেন্ড করবে, তাদের কাছ থেকে তথ্য নেবে, তথ্য নিয়ে যাদের যাদের গ্রেপ্তার করা দরকার তাদের গ্রেপ্তার করা হবে, যে জায়গায় নাজুক বা সংবেদনশীল জায়গাগুলা সেখানে পেট্রোল বাড়াবে, তাদের উপস্থিতি বাড়াবে, সিম্পল। আর যদি মালিক পক্ষের কিছু করা থাকে তাদেরকে সাজেশন দিবে যে এই জায়গায় এটা করেন। এটা অল্প সময়ের ভিতরে। আমি অত্যন্ত আশাবাদী মানুষ, আমি ইউনিফর্মে চাকরি করে আসছি, আমি জানি সেনাবাহিনীতে না বলে কিছু নাই। সরকার অর্ডার দিলে দেখবেন সব পরিষ্কার হয়ে গেছে, জি, এই আগাছা সব পরিষ্কার হয়ে গেছে। সরকার অর্ডার দিয়েছেন, কিন্তু এটার জন্য যেটা দরকার এই মুহূর্তে যে এন্টার আশুলিয়া জোনে একটা সিকিউরিটি নেট দরকার। জানি এখানে যিনি কোনো ফ্যাক্টরির শ্রমিক ভাই বোনেরা, উদ্যোক্তারা যিনি কোনো ধরনের আপনার মানে সেন্স অফ সিকিউরিটি থেকে যিনি না ভুগেন, এবং সেটার জন্য একটা যদি সিকিউরিটি নেট করা হয়। আমি আজকে আমরা যে মিটিংয়ে ছিলাম সেখানে এটা নিয়ে আমাদের কিছু সাজেশন এসছে। তার ভিতরে হচ্ছে যে আর্মি মেবি এক ধরনের চেকপোস্ট ক্রিয়েট করা উইদিন দ্য কমিউনিটি, সো দ্যাট যারা আসলে যেই ফ্যাক্টরির যারা শ্রমিকরা যারা যেই ফ্যাক্টরিতে মানে ঢুকবেন তারা যিনি ওয়েল আইডেন্টিফাইড হয়েভাবে ঢুকেন তারা, এবং যারা এই বহির্গত যারা আছেন তারা যেন ওই এলাকাতে না এন্ট্রি নিতে পারেন, সেটার জন্য আর্মি এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আমার জানা মতে আজকে থেকে অলরেডি সে অপারেশন চালু করে দিয়েছেন। তো এটা চালু করলে হবে, এটাকে সাকসেসফুল করার জন্য যা করণীয় তাই করতে হবে। জি, নিশ্চয়ই আমরা নিশ্চিত থাকেন, আমি জানি বিলিয়ন ইনভেস্ট করছেন, মানসিকভাবে অত্যন্ত। জি, আমরা এই নিরাপত্তা নিয়ে তো আলোচনা চলবে, আরো করব। নিশ্চিত থাকেন পুলিশের যে মনোবল ভেঙে গিয়েছিল আস্তে আস্তে সেটা ফিরে আসছে। আজকে আমরা দেখেছি ডিএজির সাথে কথা হচ্ছিল, নবম পদাতিক ডিভিশন আপনার পাশেই আশুলিয়া বেল্টে, ওই যেটা বলেছেন এমপি চেকপোস্ট বসালে ধরপাকড় শুরু হয়ে গেলে এই কয়েকদিন তো সেনাবাহিনীকে গণতান্ত্রিক চরিত্রে দেখেছে, আসলে সেনাবাহিনীর চরিত্র তো কেউ দেখে না। এখন অরিজিনাল সেনাবাহিনীর চরিত্র একদম ঠিক কথা বলেছেন। এখন সেটাই দরকার আমাদের, এই শো অফ স্ট্রেংথ যদি হয় তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। নিশ্চয়ই আমরা আলোচনা করব। একটি বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, কিশোর নিবেদিত প্রযত্নে বাংলাদেশ আয়োজনে একটি বিরতি নিচ্ছি। আমন্ত্রণ আরও একবার কিশোর নিবেদিত প্রযত্নে বাংলাদেশ আয়োজনে আজকের আলোচনার বিষয় গার্মেন্টস শিল্পের নিরাপত্তা জরুরি কেন, এবং এই আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে আছেন বিজিএমইএ এর সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফয়সাল সামাদ এবং নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জিল্লুর রহমান। স্বাগত আরও একবার। আলোচনা করছিলাম গার্মেন্টস শিল্পের নিরাপত্তা জরুরি কেন, বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগগুলো নিয়ে। একটু যদি পেছনের দিকে যাই, যে এই যে গার্মেন্টস শিল্প এবং যারা মালিক প্রতিনিধিরা রয়েছেন, আমরা কিন্তু দেখেছি একটি দলীয়করণ বা রাজনীতির একটি প্রভাব কিন্তু প্রত্যেকটি প্রতিষ্ঠান বা মালিকদের মধ্যে থাকার কারণে একটি অস্থিতিশীল পরিবেশও, আপনি স্টেবিলিটির কথা বলছিলেন ফয়সাল সামাদ, একটু জানতে চাইব যে আসলে এই যে দলীয়করণ বা রাজনীতির প্রভাব মুক্ত নয় ব্যবসায়ীগুলো, সংগঠনগুলো, কেন আসলে সম্ভব হয় না, এবং এটিও কারণ কি না অস্থিতিশীল হওয়ার? তাহলে প্রথমত বলতে হয় যে আপনার রাজনীতিক প্রভাব বা রাজনীতি প্লে করার জন্য এই সংগঠনগুলো, বিজিএম ইনক্লুডেড, কারণ মনে করে যে যখন তারা রাজনীতিবিদদের সাথে কাছে থাকবেন তখন মেবি সংগঠনের কোনো বিষয়ে তারা মোর বেটার সাকসেস পাবেন তার জন্য। কিন্তু আসলে কি সেটা? আসলে কি আমরা দেখেছি যে ব্যবসা আমরা যারা উদ্যোক্তা, আমরা যারা রাজনীতির বাইরে, আমরা যে ব্যবসা যদি আমরা ঠিক মতো করে না করি
তাহলে তো আপনার কোনো রাজনীতিবিদ সেটা নিয়ে কোনো কিছুই করতে পারবে না। রাজনীতিবিদ আমাদেরকে পলিসি সাপোর্ট দিতে পারবে যদি তারা বোঝেন যে আমাদের কি দরকার। তার মানে কি যে আমরা যারা মানে আসল যারা উদ্যোক্তা এই ব্যবসায়, তারা যদি আমাদের যে চাহিদা বা আমাদের যদি কোনো চাহিদা থাকে সেটাকে পূরণ করার জন্য আমাদেরকে পলিসি মেকারদেরকে বোঝানোর জন্য, সেটার জন্য যে হোমওয়ার্ক করে যে প্রেজেন্টেশনটা করা, সেটা আমাদের ব্যবসায়ীদের দায়িত্ব। কিন্তু বিগত বছরগুলোতে দেখা গেছে যে এই সাংগঠনিক এরিয়াগুলোতে আপনার রাজনীতির একটা প্রভাব পড়েছে। কারণ ওই যে বললাম যে মনে করেছে যে আই এম ক্লোজ টু সো অ্যান্ড সো, তো এর জন্য এই কাজটা ভালো হবে বা এই কাজটা আমি করতে পারবো বা এটার আমি কোনো সুবিধা পেতে পারবো। এবং ভিন্ন মত যাদের ছিল তারাও এই ক্ষেত্রে অসুবিধায় পড়েছে কিনা? আসলে দেখেন, ভিন্ন মতের এখানে বিষয়টা আসছে না। আমরা যদি দেখি বিগত 16 বছরের যে মানে এনভায়রনমেন্টটা যেটা নিয়ে আমরা কথা বলছি, সেই এনভায়রনমেন্ট বলেছে যে আপনার রাইট সাইড লেফট সাইড নিয়ে না, দের ইজ অনলি ওয়ান সাইড। তো এই ওয়ান সাইডে যেটা যদি প্রিসক্রাইব না করা হয় তাহলে আপনার ডিউ রেজাল্টটা আপনি পাবেন না, বা অ্যাটলিস্ট এক্সপেক্টেড নট টু রিসিভ। তো এর জন্য আমি বললাম যে রাজনীতিবিদদের কাজ করা উচিত আর ব্যবসায়ীদের কাজ করা উচিত। এটাই আমার মনে হয় যে এখনকার যে এনভায়রনমেন্ট বা এখনকার যে সরকার এবং আমাদের যে একটা নতুন একটা চিন্তা চেতনা দিয়ে যে বাংলাদেশ আমরা গড়ার চেষ্টা করছি, এটাকে যদি আমরা ধরে রাখতে পারি তাহলে দেখবেন যারা যেখানে আছে তারা তাদের কাজ যদি ঠিক মতন করে তাদের ডেলিভারি যদি ঠিক মতন করে হয়, তাহলে নাথিং ক্যান স্টপ দ্য কান্ট্রি টু প্রগ্রেস ফরওয়ার্ড। এটা আমার মনে হয় শুধু আমার ইন্ডাস্ট্রির জন্য না, আমাদের সবাই যারা আমরা নাগরিক হিসাবে যেখানে যেই ব্যবসায় থাকি না কেন, যেই পেশাগত থাকি না কেন, আশা করি যে আমরা সাকসেস পাবো, কারণ আমরা আমাদের কাজের মাধ্যমে সে সাকসেস আনতে পারবো। এটাই যেটা আমাদের এই ইন্ডাস্ট্রিতে হয়েছে। আমরা কাজ করে, আমরা উৎপাদন করে এই ইন্ডাস্ট্রিকে আজকে 50 বিলিয়নে কিন্তু এনেছি। ইট ওয়াজ আ লং স্ট্রাগল, কিন্তু এনেছি। এটাকে এখন ধরে রাখতে হবে, এটা সবার স্বার্থে, দেশের স্বার্থে এটাকে ধরে রাখতে হবে এবং এটাকে অগ্রসর হতে হবে। জি, ধন্যবাদ। এবারে মেজর জিল্লুর রহমান, এই বিষয়টিতে আপনার কাছে জানতে চাইব। এই বিষয়টা উনি একটা সাইড বলেছেন, শুধু ব্যবসায়ীরা আগ্রহী হয়ে ক্ষমতার কেন্দ্রে থাকতে চায় বা দেশ পরিচালনায় যারা থাকে তাদের সাথে সুসম্পর্ক রাখলে কিছু বিশেষ সুযোগ সুবিধা পাওয়া যেতে পারে। এটা একটা সাইড। আরেকটা সাইড হলো দেশ পরিচালনা করায় আপনি গত 2 যুগের মতো যদি পরিসংখ্যান নেন, দেখবেন যে ব্যবসায়ীরা তিক্ত হয়ে, রাজনীতিবিদদের তো নিজস্ব পকেটে পয়সা থাকে না, তারা রাস্তায় বেরোবে, যাকে পায় তাকে বলবে যে তোর গাড়িতে অমুক যে একটা লিফট দে, অথবা আমি চিটাং যাবো, টাকা দে, ওনারা টাকা দেয়। তাই এটা হচ্ছে রাজনীতি। কারণ এদেশের জনগণের সম্পদই তার, সে হচ্ছে জনগণের নেতা, তার নিজস্ব নামে তো কিছু থাকার দরকার নাই। অত্যাধিক চাঁদাবাজি আর খবরদারির কারণে ব্যবসায়ীরা, ওনাদের মতো ব্যবসায়ীরা দেখছে যে আরে বেটা আমার টাকায় চলিস তুই, তারপরে খবরদারি করিস, ক্ষমতা দেখাস, তার চেয়ে আমি নিজেই ক্ষমতায় যেয়ে বসি। তা তারা চেষ্টা করেছে দেখেন এমপি হওয়ার। এমনকি আমাদের আগের প্রাক্তন প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব বলেছিলেন যে সংসদে তো এখন দেখি যে ব্যবসায়ী বেশি হয়ে গেছে। এটার কারণ এই একটা দিক। আর একটা হচ্ছে যে এই সরকার, শেখ হাসিনা ক্ষমতা এই শেষের না, আমি 16 বছর আগের থেকেই যদি আসি, সে একটা আমাদের মোদি মডেল ফলো করার চেষ্টা করেছেন। যেমন বিভাজনের একটা লাইন উনি এঁকেছেন যে চেতনার পক্ষে, চেতনার বিপক্ষে। চেতনার পক্ষ কি? স্বাধীনতার নাম করে কিন্তু পরাধীন করে রাখা কাউকে। এই যে চেতনা, সেটা কি? ব্যবসায়ী মহলে উনি কি দেখেছেন? ব্যবসায়ী দেখেছে একটা সুযোগ যে আমি এখানে সহজে ঋণ পাবো, আমি ঋণ খেলাপি হলে এটাকে রিশিডিউল করতে সুবিধা হবে, আমি ঋণ খেলাপি হলে আমাকে আরও দিতে বলবে,
অনেক ধরনের এই জায়গাটিতে কৌশলগত ব্যবসায়ীদেরও মানসিকতার পরিবর্তন আমি আসছি, আমি সেটা বলি। তো সেখানে শেখ হাসিনা দেখেছে যে আমার তো সাপোর্ট দরকার, তা ব্যবসায়ীদের বলছে যে ঠিক আছে, তোমাদের যতটুকু সুযোগ সুবিধা নাও, তোমরা সব আমার আয়ত্তে চলে আসো। তো তারাও দেখেছে তাই। এই যে ক্ষমতা হারানোর আগে সমস্ত ব্যবসায়ীরা কি বলছেন, আপনাকে আজীবন কিয়ামত পর্যন্ত আমরা আসলে সাপোর্ট দিয়ে দিলাম, Even আপনি থাকুন, যা লাগে আমরা আপনার সাথে আছি। পরবর্তীতে বড় কর্পোরেট হাউসের এক ব্যবসায়ীকে জিজ্ঞেস করছে কি ব্যাপার, আপনি যেই বলছেন, বলে আমার ঘাড়ে মাথা কয়টা, বোঝেন না? ও আমার উপরে চাপ ছিল, ও না বললে তো আমি টিকতে পারি না। আপনার কি দরকার, আপনি ক্ষমতা আসছেন, আপনি যা লাগে দিচ্ছি, নেন। এই হচ্ছে ব্যবসায়ীদের মন মানসিকতা। সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে যে গণতান্ত্রিক মনা, সবার জন্য সমান দৃষ্টিতে দেখার একটা সরকার যদি দেশে প্রতিষ্ঠিত হয়, তখন এই যে নেপোটিজম, ফেভারিটিজম, এই দলবাজি করা, এই আত্মীয়তাকরণ করা, এইগুলা থাকবে না। কতগুলা ব্যাংক লুটপাট করে ফেলেছে, এই যে বেসিক ব্যাংক কে করেছে, কার ছত্রছায়া করেছে, এটা তো সব পরিষ্কার। আজকে আমরা কথা বলতে পারছি, আগে তো এগুলো নিয়ে কথা বলতে পারি না। আপনার এখানে 2 বছর আগে কথা বলে গিয়েছি, ন্যায্য কথা বলার পরে আপনার তো ডাকেন নাই, কারণ আপনারা রয়েছেন সরকারে খুশি করার জন্য, আপনার ন্যায্য কথা মানুষকে শুনতে দেন নাই। সুতরাং আজকে ব্যবসায়ীদেরও পরিবর্তন মনের ভিতরে আসবে বলে আমি মনে করি, কারণ নিরাপদ একটা স্থান চাই যে আমরা কোনো রাজনীতিতে যাব না। জি, অনেক ধন্যবাদ। আমাদের আয়োজনটি শেষ করতে হচ্ছে, আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, শেষ করছি কিশোর নিবেদিত প্রযত্নে বাংলাদেশের আজকের আয়োজন। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।